ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে ভারত আড়ালে প্রচেষ্টা আরও জোরদার করেছে। প্রশ্ন হলো, কেন ভারতের এমন প্রচেষ্টা? দর্শক, ভারতের মূল চিন্তা তিনটি। প্রথমত, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, দ্বিতীয়ত জঙ্গিবাদ পুনরুত্থানের ঝুঁকি, আর তৃতীয়ত ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত কারণ। অর্থাৎ দিল্লির কাছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ তাদের নিরাপত্তার জন্য মাস্ট ডু টাস্ক হিসেবে গণ্য হচ্ছে। সেই মন্তব্যে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে, যারা অপরাধী না আওয়ামী লীগের তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। অথচ 2 দিন আগেও তারা চিৎকার করে বলার চেষ্টা করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিলেই হবে না, দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বাংলাদেশে রাখা যাবে না। শিক্ষামন্ত্রী তখনই নাকি 4 আগস্ট বিকালেই নাকি তাকে বলেছিলেন তার দেশ ছাড়া উচিত, এবং তখন শেখ হাসিনা পাল্টা শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন, ভাবলেন কি করে এই সংকট মুহূর্তে আমি দেশ ছেড়ে চলে যাব? এবং তখন সেনাপ্রধানের কাছে তিনি জানতে চেয়েছিলেন শেখ হাসিনা যে আপনি আমার পাশে শক্তভাবে দাঁড়াবেন কিনা, এবং বইটি বলছে এর উত্তরে অবশ্য সেনাপ্রধান হ্যাঁ বলেছিলেন। এরপর নৌপ্রধান ও বিমান বাহিনী প্রধানও হাসিনাকে জানান তারা শক্তভাবে তার পেছনে থাকলেও তার উচিত দেশ ছাড়ার প্রস্তাবটি বিবেচনা করা, তা যদি নাও হয় অন্ততপক্ষে তক্ষুনি ঢাকা ক্যান্টনমেন্টে স্থানান্তরিত হতে বলেছিলেন তারা। কিন্তু হাসিনা গো ধরেন বাংলাদেশকে পরিত্যাগ করে কোথাও যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। 5ই আগস্ট এবং তার আগের দিনগুলোতে ঠিক কি ঘটেছিল, বিশেষ করে 5ই আগস্ট ঠিক কি অবস্থায় শেখ হাসিনা দেশত্যাগ করবার সিদ্ধান্ত নিলেন, কখন তিনি গণভবন ছেড়ে যাবার কথা ভাবলেন, এই বিষয়গুলো নিয়ে কৌতূহল বা বিভিন্ন সূত্র থেকে মিলিয়ে গণভবনের সে সময়কার পরিস্থিতি, শেখ হাসিনা কি ভাবছিলেন, কার কার সঙ্গে কথা হচ্ছিল, এসব বিষয়গুলো নিয়ে কৌতূহলের যে আসলে কোনো অবসান ঘটেনি, এবং এটা নিয়ে নানা রকম গবেষণা, সাক্ষাৎকার এবং ধারণা ভিত্তিক একটা দৃশ্যপট রচনা যে দীর্ঘ সময় ধরে চলতে থাকবে, তার একটা প্রমাণ হচ্ছে এই যে একটা নতুন বই এসেছে 5ই আগস্ট এবং তার আগের আন্দোলন এসব নিয়ে, এবং সেই বইটিতে ইনশাল্লাহ বাংলাদেশ নামে 2 জন ভারতীয় সাংবাদিক এবং একজন বাংলাদেশি সাংবাদিকের লেখা এই বইটিতে আবারও 5ই আগস্টের ঘটনা পুনর্নির্মাণের চেষ্টা হয়েছে। ভারতের 2 সাংবাদিক দীপ হালদার, জয়দীপ মজুমদার এবং বাংলাদেশের শহীদুল হাসান খোকন এই বইটি লিখেছেন, এবং এই বইটিতে কি আছে তা থেকে একটা অংশ নিয়ে মানব জমিন পত্রিকা আজকে যে বিবরণ তুলে ধরেছে, সে বিবরণে দেখা যাচ্ছে যে তারা শিরোনাম করেছে গণভবন ছাড়ুন না হয় মারা পড়বেন, এবং দেখা যাচ্ছে যে শেখ হাসিনাকে আসলে কে রাজি করাতে পেরেছিলেন 5ই আগস্ট দেশ ছাড়বার বিষয়ে, তার একটা উত্তর পাওয়া যাচ্ছে। কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ কৌতূহলের জায়গায় পরিণত হয়েছে, কারণ শেখ হাসিনার সাথে তখন ঘনিষ্ঠভাবে যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ, তার মন্ত্রী পরিষদের যেসব সদস্যবৃন্দ ছিলেন, নিরাপত্তা যেসব কর্মকর্তারা ছিলেন সামরিক বেসামরিক, তাদের নানা জনের সঙ্গে কথা বলে বারবারই এই বিষয়টা স্পষ্ট হচ্ছিল যে শেখ হাসিনাকে যতই বোঝানো হচ্ছিল যে তার নিরাপত্তার ঝুঁকি আছে, তার হয়তো দেশ ছেড়ে যাওয়া উচিত, তিনি ততই এই বিষয়টাতে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে কিছুতেই তিনি দেশ ত্যাগ করবেন না, এবং গণভবন ছেড়ে তার অন্য কোথাও যাওয়া উচিত। সেই বিষয়টি নিয়ে আলোচনাতেও দেশত্যাগের প্রসঙ্গটিতে তাকে কিছুতেই কনভিন্স করা যাচ্ছিল না। এই আলাপটি যখন তুঙ্গে, মানে এই আলাপটি যখন বিভিন্ন সূত্রে জানা যায়, কে যে তাকে ভারতে যেতে কনভিন্স করলো, কে যে তাকে শেষ পর্যন্ত দেশত্যাগে রাজি করাতে পারলো, এই প্রসঙ্গে এই বিষয়টিতে ঠিক মানে তথ্যটা পেতে অসুবিধা হয়। কারণ এমনকি শেখ হাসিনার পরিবারের সদস্যরাও বারবার বলে আসছিলেন যে তার পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি ফোন করে বারবার বুঝিয়েছেন, তার বোন চলে এসেছিলেন 4 তারিখে শেখ হাসিনার কাছে এই সংকট মুহূর্তে, এবং তিনি বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু পরিবারের কথাতেও শেখ হাসিনাকে রাজি করানো যাচ্ছিল না। এবং শেখ হাসিনা সাম্প্রতিক যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সঙ্গে সাক্ষাৎকার, সেখানে বারবারই বলেছেন যে তিনি তখনই দেশত্যাগে রাজি হয়েছেন যখন তিনি বুঝেছেন যে এই দেশত্যাগ না করলে, গণভবন ছেড়ে না গেলে সেটা শুধুমাত্র তার পরিবারকে বা তাকে বিপদের মুখে ফেলবে, জীবনের ঝুঁকিতে ফেলবে, তাই নয়, তিনি এবং শেখ রেহানা ছিলেন গণভবনে, শুধু তাই নয়, তার যে ব্যক্তিগত কর্মকর্তারা, মানে তার যে নিরাপত্তা কর্মকর্তারা, SSF এর সদস্য, PGR এর সদস্য, প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের সদস্য, তাদেরকেও একটা ঝুঁকির মধ্যে ফেলবেন তিনি যদি না তিনি গণভবন ত্যাগ করেন, তাই তিনি গণভবন ত্যাগ করেছেন। এই যে এত রকম বক্তব্য, এবার ইনশাল্লাহ বাংলাদেশ বইটিতে 2 ভারতীয় সাংবাদিক এবং 1 বাংলাদেশি সাংবাদিক মিলে তারা কথা বলেছেন নানা জনের সঙ্গে, হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা, সেনাবাহিনীর একজন স্টাফ অফিসার, নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির কয়েকজন সদস্য, 2 জন সাবেক আওয়ামী লীগ মন্ত্রী, NSI ও স্পেশাল ব্রাঞ্চের কজন কর্মকর্তা, পুলিশের 2 জন উচ্চ পর্যায়ের কর্মকর্তা। এদের সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে লেখকরা বলছেন তারা গণভবনের অভ্যন্তরের ঘটনাবলীর একটা পুনর্নির্মাণ করেছেন, এবং
তারা একটা বিস্ফোরক তথ্য দিয়েছেন। তারা নিশ্চিতভাবে বলছেন যে এরপরেও নিশ্চয়ই আরো অনেক ব্যাখ্যা, অনেক বক্তব্য আসবে। তারা বলছেন যে 5ই আগস্ট 2024 বেলা তখন 1:30 ভারত থেকে এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার ফোন আসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। সেই কর্মকর্তাটি ছিলেন হাসিনার পূর্ব পরিচিত। খুবই সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছিল দুজনের। ভারতীয় কর্মকর্তাটি বলেন, ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গেছে, আপনি যদি এখনই গণভবন না ছাড়েন তাহলে আপনাকে খুন হতে হবে। আরো বলেন, আপনার আগামী দিনে লড়াই করার জন্য বেঁচে থাকা উচিত। মানবজমিন লিখছে ইনশাল্লাহ বাংলাদেশ বইটি থেকে যে ফোনের এই কথোপকথনের পরেই নাকি হাসিনা দেশত্যাগের সিদ্ধান্ত নেন। অবশ্য বিক্ষুব্ধ ছাত্র জনতার স্রোত ধেয়ে আসছে গণভবনের দিকে, সেই উদ্বেগজনক খবরও প্রতি মুহূর্তেই দিচ্ছিলেন সেনাপ্রধান। আপনাদেরকে আমি আগেও পরিষ্কার করে বলেছি যে সেনাপ্রধান মোটামুটি সকাল 11:30 12টার সময় থেকেই সেনা ভবনে, তার সেনাবাহিনী সেনা সদর দফতরে ব্যস্ত ছিলেন। জাতীয় পার্টির জিএম কাদের সহ রাজনৈতিক জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ এদের সঙ্গে আলাপে। এবং আমি জাতীয় পার্টির জিএম কাদেরের নামটা উল্লেখ করলাম এই কারণে যে জাতীয় পার্টির জিএম কাদের সাক্ষাৎকারে আমার সঙ্গে স্পষ্টভাবে, আপনারাও শুনেছেন সে সাক্ষাৎকার, স্পষ্টভাবে বলেছেন যে সেনাপ্রধান জানতেন না যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত রওনা হয়েছেন এবং তিনি বিমানে উঠেছেন। এবং আপনাদেরকে আমি সেনাপ্রধানের এবং প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিবর্গের বরাতে এ খবরও দিয়েছি যে সেনাপ্রধান এমনকি বিমানে ওঠার পর প্রধানমন্ত্রীকে ওই জিএম কাদেরের সঙ্গে বৈঠক থেকে উঠে এসে তিনি যখন ফোন করেন তৎকালীন প্রধানমন্ত্রীকে এবং ফোন করে বলেন, স্যার আপনি আমার উপর ভরসা রাখলেন না, সেই কথাটা যখন তিনি বলেন তখনও তিনি একরকমের বিস্মিত যে তিনি জানেন না শেখ হাসিনা দেশ ছেড়েছেন। কাজেই এই জায়গাটি সহ নানা রকম প্রশ্ন করবার সুযোগ আছে ইনশাল্লাহ বাংলাদেশের অ্যাকাউন্টকেও। আমি নিশ্চিত আমি যেই ঘটনা প্রবাহ আপনাদেরকে বলেছি বা যেভাবে সাজাই সেটাতেও নিশ্চয়ই আরো অনেক কথোপকথন যোগ হলে নতুন নতুন অনেক তথ্য বেরিয়ে আসবে। কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশ যে বলছে ভারতীয় একজন কর্মকর্তা ফোন করেছিলেন শেখ হাসিনাকে, সেটা কে ফোন করেছিলেন শেখ হাসিনাকে? অজিত দোভাল ফোন করেছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, নাকি ফোন করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, নাকি ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? মানে কে? নরেন্দ্র মোদী, জয়শঙ্কর, অজিত দোভাল, কোন ভারতীয় কর্মকর্তা শেখ হাসিনাকে সরাসরি ফোন করে থাকতে পারেন এবং শেখ হাসিনাকে বলতে পারেন যে তাকে বেঁচে থাকতে হবে আগামী দিনের লড়াই করার জন্য? এই পুরো অ্যাকাউন্টটা পড়লে, মানে এই যেভাবে ব্যাখ্যা করা হয়েছে এই বইটিতে, সেটাতে এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবে আসে যে তার মানে ভারতের শীর্ষ নেতৃত্ব তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে বাংলাদেশের আওয়ামী লীগের সভানেত্রী এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে ভারতের আশ্রয়ে নিয়ে যেতে হবে, ভারতেই তাকে নিয়ে যেতে হবে এবং সেখান থেকে তিনি লড়াই চালাবেন আবার রাজনৈতিকভাবে পুনর্বাসিত হওয়ার, রাজনীতিতে ফিরে আসার। তাহলে ইউনূস সরকার যে শেখ হাসিনার মুখ বন্ধ করবার কথা বলে বা শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায়ের পর এখন ফিরিয়ে আনবার কথা বলছে, সেটা তো তার মানে এই সরকার ক্ষমতায় থাকলে, ভারতে বিজেপি সরকার ক্ষমতায় থাকলে অসম্ভব। সেই বিষয়টিও এই বইটি কথা যা লিখেছে মানবজমিন তা অনুসরণ করলে একরকম স্পষ্ট হয়। ইনশাল্লাহ বাংলাদেশের এই লেখকরা সে সময়ে বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে আলাপ করে এই বইয়ে লিখছেন যে 4 আগস্ট বিকেলেই নাকি গণভবনের এক বৈঠকে শেখ হাসিনাকে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয় এবং যারা কর্মকর্তারা এবং মন্ত্রীরা যারা উপস্থিত ছিলেন সকলেই প্রধানমন্ত্রীকে বোঝাতে চেয়েছিলেন যে সময় দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তাই তার দেশ ছাড়া উচিত। মানে এই বইটি দাবি করছে 4 আগস্ট বিকাল থেকেই দেশ ছাড়ার কথা শেখ হাসিনাকে বলা হয়েছে। যদিও এই রকম নানা ওই মিটিং এ যোগদানকারী কর্মকর্তা থেকে মন্ত্রীবৃন্দের নানা জনের সঙ্গে কথায় এটা নানা সময় শুনেছি যে আসলে 4 আগস্ট রাত পর্যন্ত যে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক হয়েছে, যেখানে সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, পুলিশ প্রধান থেকে সকলেই উপস্থিত ছিলেন, সেই বৈঠকেও পরের দিনের মার্চ টু ঢাকা কর্মসূচি প্রতিহত করবার সম্পূর্ণ পরিকল্পনা নিয়ে শেখ হাসিনাকে আশ্বস্ত করে আসা হয়েছিল যে আগামী দিনের বিক্ষোভ ঠেকিয়ে দেওয়া সম্ভব হবে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু এই বইটি বলছে যে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারণ নাম বলেনি, শিক্ষামন্ত্রী তখনই নাকি 4 আগস্ট বিকালেই নাকি তাকে বলেছিলেন তার দেশ ছাড়া উচিত এবং তখন শেখ হাসিনা পাল্টা শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন, ভাবলেন কি করে এই সংকট মুহূর্তে আমি দেশ ছেড়ে চলে যাব? এবং তখন সেনাপ্রধানের কাছে তিনি জানতে চেয়েছিলেন শেখ হাসিনা যে আপনি আমার পাশে শক্তভাবে দাঁড়াবেন কিনা, এবং বইটি বলছে এর উত্তরে অবশ্য সেনাপ্রধান হ্যাঁ বলেছিলেন। এরপর নৌপ্রধান ও বিমান বাহিনী প্রধানও হাসিনাকে জানান তারা শক্তভাবে তার পেছনে থাকলেও তার উচিত দেশ ছাড়ার প্রস্তাবটি বিবেচনা করা, তা যদি নাও হয় অন্তত পক্ষে তক্ষুনি ঢাকা ক্যান্টনমেন্টে স্থানান্তরিত হতে বলেছিলেন তারা। কিন্তু হাসিনা গো ধরেন বাংলাদেশকে পরিত্যাগ করে কোথাও যাবেন না। এরপর হাসিনা নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির যে বৈঠক ডেকেছিলেন সেদিনই, তাতেও কারা কারা উপস্থিত ছিলেন তার বিস্তারিত বিবরণ আছে। সেখানে তো সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ প্রধান, ডিজিএফআই প্রধান, এনএসআই প্রধান সহ মন্ত্রীবর্গ সকলেই উপস্থিত ছিলেন, মন্ত্রীদের কয়েকজন সহ। তো সেখানে এই বইটি লিখছে যে ওই বৈঠকে সকলের চোখ মুখ ছিল বিষাদে ভরা, ছাত্র জনতার মৃত্যু ও ভয়ঙ্কর হিংসার খবর আসছিল ক্রমাগত। সেদিনই 91 জনের মৃত্যুর খবর পাওয়া যায়, বেশিরভাগ পুলিশের গুলিতে। 16 জন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয় বলে খবর এসেছিল। 15 জনেরই মৃত্যু হয় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে, যেই মৃত্যু নিয়ে পরে এখন অনেকেই সংবাদ মাধ্যমে এসেই বলেছিলেন যে ওই মৃত্যু
তারা যদি না ঘটাতে পারতেন ওই আন্দোলনের ওই দিনে, তাহলে আসলে এভাবে মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব হতো না। এই বইটি তার কথা উল্লেখ করছে এবং বলছে একজন পুলিশ কর্মকর্তারও মৃত্যু হয় ওই 15 জনের বাইরেও, আরেকজনের মৃত্যু হয় কুমিল্লার ইলিয়টগঞ্জে। উন্মত্ত বিক্ষোভকারীরা সারা দেশে থানা আক্রমণ করছিল, চলছিল লুটপাট, আক্রান্ত হচ্ছিল দোকানপাট। শীর্ষ সেনা কর্মকর্তাদের কাছে সবচেয়ে উদ্বেগজনক খবর এসেছিল যে ছাত্র জনতা রাস্তায় রাস্তায় টহলরত সেনাবাহিনীর জওয়ান ও জুনিয়র অফিসারদের সঙ্গে দাঁড়িয়ে সেলফি তুলছে, তাদের হাতে ফুলের স্তবক দিচ্ছে, সেনারাও তাদের সম্বোধন করেছে সুন্দরভাবে। তার মানে 4 তারিখ থেকেই সেনাবাহিনী নিষ্ক্রিয় হয়ে গেছে, কারণ 3 তারিখে তো সেই বৈঠক অনুষ্ঠিত হয়ে গেছে, যে এই বৈঠকে দরবার সেনা কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন, তরুণ সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের আলাপ হয়ে গেছে যে তারা আর ছাত্রদের আন্দোলন প্রতিরোধ করবেন না। তো ওই একই বিষয় আবার উঠে এসেছে। দেখেন যে সেনাপ্রধান বলছেন হাসিনাকে তিনি আছেন তার সাথে, কিন্তু রাস্তায় সেনাবাহিনী আসলে ফুল নিচ্ছে এবং তাদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছে ছাত্র জনতা। এবং তখন সেনাপ্রধান তাকে বলেন যে সেনাবাহিনীর অনেক সাবেক কর্মকর্তা এবং বর্তমান কর্মকর্তাদের এবং সেনাদের পরিবারের সদস্যরা, কর্তব্যরত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও বিক্ষোভে অংশ নিয়েছেন, তাই সেনারা ঠিক করেছে যে তারা আর আন্দোলনকারীদের উপর গুলি চালাবে না। এছাড়াও সেনাপ্রধান নাকি তখন বলেছেন হাসিনাকে যে তার আগের পূর্বসূরি জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুইয়া এবং কয়েকজন অবসরে যাওয়া সেনা কর্মকর্তা সাংবাদিক সম্মেলন করে সেনাদের রাস্তা থেকে ব্যারাকে ফিরে যেতে বলেছেন। কাজেই তিনি জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের থেকে ফোন ও বার্তা পাচ্ছেন যে সেনাদের দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করা বন্ধ হোক। কাজেই সেনাপ্রধানের বক্তব্য মেনে নেওয়া ছাড়া এরপর হাসিনার সামনে কোনো পথ খোলা থাকে না, এই কথাটি লিখছে বইটি। ইনশাল্লাহ বাংলাদেশ নামের এই বইটি সম্ভবত আরো অনেক বিস্ফোরক তথ্য নিয়ে হাজির হবে, কারণ অক্টোবরের শেষে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টে এই বইয়ের 3 লেখক যখন প্রথম জানিয়েছিলেন যে তারা এমন একটা বই নিয়ে আসছেন, এর সাথে তারা চমক জাগিয়ে এটাও জানিয়েছিলেন যে তাদের 3 জনের 2025 সালের 7ই জুন ঈদুল আজহার দিনে শেখ হাসিনার সঙ্গে একটা ফোন কনভারসেশনের, ফোনে কথা বলবার সুযোগ হয়েছিল। সাক্ষাৎকার নেওয়া নিষেধ ছিল, কাজেই যত প্রশ্ন ছিল তাদের সেসব করবার সুযোগ না পেলেও শেখ হাসিনার কিছু মন্তব্য জানবার সুযোগ হয়েছিল তাদের। আর তারা যখন বলেছিলেন যে জুলাই রেভলিউশন বা জুলাই বিপ্লব নিয়ে তারা বই লিখতে যাচ্ছেন, সাথে সাথে নাকি খুব ভালো মুডে থাকা শেখ হাসিনার গলাটা বেশ শক্ত হয়ে আসে। স্টার্ন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের কথা, তিনি যে মন্তব্যটা করলেন সেটাতে অনেকেই শিরোনামটা দেখে ভেবে নিতেই পারেন গণেশ কি উল্টে গেল নাকি, এখন আওয়ামী লীগ সম্পর্কে পজিটিভ কথা কেন বলছেন, আন্তর্জাতিক চাপ কি তাদের উপরে এসেছে কিনা। সম্প্রতি কমনওয়েলথ মহাসচিবের নেতৃত্বে কমনওয়েলথের একটি দল সফর করে গেছে। কমনওয়েলথ মহাসচিব ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে। সম্প্রতি ভুটানের রাজা সফর করেছেন, তিনিও ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন বলে চতুর্দিকে বিভিন্ন রকমের খবর আসছে। এই মুহূর্তে গণ অধিকার পরিষদের সভাপতি যখন এরকম মন্তব্য করেন তখন অনেকগুলো প্রশ্ন আসে যে আওয়ামী লীগ ব্যাপারে আর রাজনৈতিক দলগুলোর উপরেও একটা চাপ তৈরি হয়েছে কিনা, বিশেষ করে যারা নিরপরাধ, যারা অপরাধ করেনি। যারা অপরাধ করেছে তাদের বিচার করতে কেউ কিন্তু নিষেধ করেনি, কিন্তু আওয়ামী লীগের যারা কোটি কোটি সমর্থক তাদেরকে যদি বঞ্চিত করা হয় তাহলে সেটা গণতন্ত্রের বিরোধী কাজ হবে। এই আলোচনাটা চতুর্দিকে রয়েছে। কি বললেন নুরুল হক নূর, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলছেন যে আওয়ামী লীগের নিরপরাধদের রাজনীতির সুযোগ দিতে হবে। বিএনপি জামাতকে কোনো ধরনের সহিংসতায় না জড়ানোর অনুরোধও তিনি করেছেন। বিস্তারিত খবরে যেটা বলা হচ্ছে, আওয়ামী লীগের সবাই দোষী নয় উল্লেখ করে নিরপরাধদের যাচাই বাছাই করে রাজনীতির সুযোগ দেওয়ার কথা বললেন গণ অধিকার পরিষদের সভাপতি নূর। রাজধানীর ড্যামরা স্টাফ কোয়ার্টারে আয়োজিত ঢাকা 5 আসনের পরিচিতি সভায় তিনি এই কথা বলেন। নূর বলেন, আওয়ামী লীগের সবাই দোষী না, যারা নিরপরাধ তাদের যাচাই বাছাই করে রাজনীতি করার সুযোগ দিতে হবে। অর্থাৎ তিনি এই যে রিফাইন্ড আওয়ামী লীগের যে তত্ত্ব আলোচনা হচ্ছে সেটারই বোধহয় একটা কথা বলার চেষ্টা করলেন। বললেন, আগামী নির্বাচন জনগণের ভবিষ্যৎ, যা গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠা করার জন্য করা হয়েছে। আওয়ামী লীগ থেকে আমরা কেউই নিরাপদ নই। স্বৈরাচার ফিরে আসলে দেশ আবার নরকে পরিণত হবে। তাই নির্বাচনের আগে সকল রাজনৈতিক দলকে স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ সময় বিএনপি জামাতকে কোনো ধরনের সহিংসতায় না জড়ানোরও অনুরোধ করেন। একদিকে বলছেন যে যারা নিরপরাধ আওয়ামী লীগ তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে হবে, আবার সবাইকে অন্য দলকে বলছেন যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, আওয়ামী লীগ যেন ফিরে আসতে না পারে। আওয়ামী লীগ নিরপরাধ লোকজনকে যদি আপনি রাজনীতি করতে দেন তাহলে তো আওয়ামী লীগের ফিরে আসাই হলো। আওয়ামী লীগ বলতে কি আপনাদের সবারই ভাবনা একটাই, সেটা হচ্ছে যে শেখ হাসিনা, মানে শেখ হাসিনাকে নিয়েই যত আলোচনা কিংবা যত জুজুর ভয় যে শেখ হাসিনা ফিরলে আওয়ামী লীগ একটা বড় শক্তি হয়ে ফিরবে, এটাও বাস্তবতা, একেবারেই বাস্তবতা। যে শেখ হাসিনাকে যদি ফিরতে দেওয়া যায় এবং রাজনীতিতে ফিরতে দেওয়া যায়, যদিও তার ফাঁসির দণ্ড মাথায় নিয়ে দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই, কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগের জন্য একটা ফ্যাক্ট। এখন শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া, রাজনীতি করতে দেয়া, এই যে আলোচনা, সেই আলোচনাটাকেও কিন্তু সরকার কিংবা বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডার এতদিন মুখে বলেনি কিংবা গুরুত্ব দেয়নি কিংবা আলোচনাতেও আনেনি। যেটা আনলেন নুরুল হক নূর, তিনি হয়তো এতদিনই এসে বুঝলেন যে দল হিসেবে কাউকে যদি আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে রাখেন তাহলে সেটা ইনক্লুসিভ হবে না, আর ইনক্লুসিভ না হলে সারা বিশ্বে সেটা সমালোচিত হবে। বিশ্বের অনেক রাষ্ট্র, অনেক সংস্থা এই ব্যাপারটাতে পরবর্তী নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে না কিংবা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও সহযোগিতা করবে না, যেটা বিভিন্ন সংস্থার বিভিন্ন বক্তব্যে উঠে আসছে। তাহলে কি এখন সরকার সেই পথেই আগাবে যে আওয়ামী লীগকে বলবে যে তোমাদের যারা দোষী না, নির্দোষ, তাদের দিয়ে তোমরা একটা কাঠামো তৈরি করো, যে কাঠামো নিয়ে তোমরা রাজনীতি করো? সেটা বলে কি নির্বাচন করতে দেওয়ার একটা ব্যাপার আসবে কিংবা
নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা ব্যাপার আসবে শর্ত সাপেক্ষে, যে অপরাধীরা আসতে পারবে না, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের শাস্তি হবে, এরকমটা আমরা গতকালকেই দেখেছি যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছেন যে আসাদুজ্জামান খান কামালকে দিয়েই শুরু হবে। অর্থাৎ তার কথাই মনে হয়েছে যে ভারতের সঙ্গে তারা একটা সমঝোতায় আসছেন যে শেখ হাসিনাকে ফেরত দেবে না। এটা যেহেতু শেখ হাসিনার ব্যাপারে অনেকের একটা পজিটিভ অবস্থান রয়েছে সারা বিশ্বে, সেই কারণে আসাদুজ্জামান খান কামালকে অন্তত ফেরত দেন, একটা অন্তত আমরা ফাঁসি কার্যকর করি, তাহলে অন্তত জুলাই যোদ্ধারা বলতে পারবে যে আমরা একজনকে অন্তত ফাঁসি দিতে পেরেছি। দর্শক, সব মিলে সব আলামত মিলিয়ে আপনার কি মনে হয়? বাংলাদেশের খবরের শিরোনাম হলো ফেব্রুয়ারি নির্বাচনের আগে ফের সক্রিয় যুক্তরাষ্ট্র ভারত। এই রিপোর্টটিতে সাম্প্রতিক সময় পর্দার আড়ালে ঘটে যাওয়া বেশ কিছু বৈঠক আর তৎপরতার খবর তুলে ধরা হয়েছে। রিপোর্টটিতে বলা হয়েছে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় নতুন করে ভূ রাজনৈতিক তৎপরতা দেখা দিয়েছে। ঢাকা কেন্দ্রিক রাজনৈতিক প্রভাব বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও ভারত সক্রিয় হচ্ছে। একই সঙ্গে নীরবে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে দেশ দুটি। কূটনীতিকদের মতে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর এখন ওয়াশিংটন ও দিল্লি উভয়ের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত অগ্রাধিকার হিসেবে উঠে এসেছে। বলা হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের স্বার্থ বা চাওয়া পাওয়া মিলে যাওয়ায় চোখে পড়ার মতো তৎপরতা দেখা যাচ্ছে। একাধিক কূটনৈতিক সূত্র বরাদ দিয়ে টাইমস অব বাংলাদেশ এবং নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে ভারত আড়ালে প্রচেষ্টা আরও জোরদার করেছে। প্রশ্ন হলো কেন ভারতের এমন প্রচেষ্টা? দর্শক, ভারতের মূল চিন্তা তিনটি। প্রথমত বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, দ্বিতীয়ত জঙ্গিবাদ পুনরুত্থানের ঝুঁকি, আর তৃতীয়ত ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত কারণ। অর্থাৎ দিল্লির কাছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ তাদের নিরাপত্তার জন্য মাস্ট ডু টাস্ক হিসেবে গণ্য হচ্ছে। আর এই লক্ষ্য পূরণের জন্যই শুরু হয় উচ্চ পর্যায়ের বৈঠক। প্রথম বৈঠকটা হয় দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সাইডলাইনে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে আলোচনা হয়। কিন্তু চমক আরও বাকি আছে। এই বৈঠকের পরপরই তারা আরো এক দফা বৈঠকে বসেন, আর সেই বৈঠকের লোকেশন হলো মধ্যপ্রাচ্যের রহস্যময় দেশ কাতার। কাতারে বৈঠক হওয়া মানে এর গুরুত্ব কয়েক গুণ বেড়ে যাওয়া। কেন? কারণ এই বৈঠকটি শুধু ভারত বা বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। দোহা বৈঠকের আলোচনা পরিচালনা করেন এমন একজন ব্যক্তি যিনি আলোচনার পরিবেশকে আরো আকর্ষণীয় করে তুলেছেন। তিনি হলেন কাতারের আমির দেওয়ানের প্রধান আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন মোবারক আল খুলাইফি। এই খুলাইফি যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের নিরাপত্তা সহযোগিতা জোরদারে ভূমিকার জন্য সিআইএ জর্জ টেনেট মেডেলে ভূষিত হয়েছেন। যখনই কোনো আলোচনায় সিআইএ মেডেল জয়ী একজন মধ্যস্থতাকারী থাকেন, তখনই বোঝা যায় আলোচনাটি মোটেও আঞ্চলিক পর্যায়ে নেই, এটি পুরোপুরি আন্তর্জাতিক নিরাপত্তা এজেন্ডায় চলে গেছে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো টাইমস অব বাংলাদেশ এবং নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে দোহা বৈঠকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মাধ্যমে ওয়াশিংটনও বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের বাড়তি আগ্রহের ইঙ্গিত দিয়েছে। বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জারি করা জিওতে দেখা যাচ্ছে খলিলুর রহমান 25 থেকে 28 নভেম্বর কাতারে অবস্থান করছেন। তবে সরকারি আদেশে এই সফরের উদ্দেশ্য নিয়ে কিছু বলা নেই। জিওতে বলা হয়েছে জনাব খলিলের এই সফরটি সরকারি সফর, মানে অন ডিউটি হিসেবে গণ্য হবে এবং সফরের সব খরচ প্রধান উপদেষ্টার দপ্তর বহন করবে। দর্শক, বিষয়টি অনেকটা সেই বাংলা সিনেমার মতো, যেখানে নায়ক বিদেশে যায় কোনো ব্যবসায়িক কাজে, কিন্তু ভেতরের কাজটা থাকে গোপন প্রেমের সম্পর্ক স্থাপন করা। দোহায় অনুষ্ঠিত বৈঠকের অবস্থাও তাই, যেখানে ব্যবসা হলো নির্বাচন আর গোপন সম্পর্ক হলো ভারত মার্কিন বাংলাদেশ বোঝাপড়া। প্রশ্ন হলো ভারত ও যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশকে নিয়ে একসাথে দোহায় বসে আলোচনার টেবিলে বসলো? কূটনীতিকরা জানাচ্ছেন ভারত ও যুক্তরাষ্ট্রের উদ্বেগের মধ্যে বেশ কিছু জায়গায় মিল আছে। এর অর্থ হলো নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প দুজনের প্রশাসনের টেনশন পয়েন্টগুলো প্রায় এক। দিল্লি বলছে বাংলাদেশের শান্তি থাকা দরকার, আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে গন্ডগোল হবে, আর গন্ডগোল হলে ভারতের উত্তর পূর্ব সীমান্তে জঙ্গি বেড়ে যাবে, তাতে ভারতের শান্তি নষ্ট হবে। অন্যদিকে ওয়াশিংটন বলছে তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ভারতই বস, আর বাংলাদেশকে আমেরিকার দরকার ভূ রাজনৈতিক ক্ষেত্র হিসেবে। এই অঞ্চলে যে চীনের প্রভাব বাড়ছে সেটা কমাতে হবে। চীনের প্রভাব মানে আমেরিকার ঘুম হারাম হয়ে যাওয়া। দর্শক, ভারত ও আমেরিকা দুই দেশের সবচেয়ে বড় অস্বস্তির কারণ এক, সেটি হলো চীন। চীন নীরবে সব দলের সাথে সম্পর্ক বানাচ্ছে। এই জন্য এক বিয়েতে বর আর কনে পক্ষের ঝগড়ার মাঝে এক তৃতীয় পক্ষের লোক এসে সবার সাথে দোস্তি করে নিচ্ছে। সূত্রগুলো বলছে দুই দেশের স্বার্থ এক বিন্দুতে মিলে যায় বাংলাদেশকে নিয়ে দোহাতে বৈঠক হয়েছে। প্রশ্ন হলো এই একই চাওয়া পাওয়ার মধ্যে বাংলাদেশকে নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে লেনদেনটি কি হচ্ছে? কূটনৈতিক সূত্রগুলো বলছে ঢাকা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের প্রত্যাশা এখন বেশ পরিষ্কার। দিল্লি মনে করে গত কয়েক মাসে বাংলাদেশের সঙ্গে তাদের প্রভাব কিছুটা কমে গেছে এবং সেটি পুনরুদ্ধারে ওয়াশিংটনের সমর্থন দরকার। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় মিয়ানমারের রাখাইন অঙ্গরাজ্যে ভারতের ভূমিকা আরও জোরদার হোক। রাখাইনে আরাকান আর্মি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী নতুন বাস্তবতা তৈরি করছে এবং ওয়াশিংটন মনে করে ভবিষ্যতে পুনর্গঠন ও স্থিতিশীলতা প্রক্রিয়ায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটা অনেকটা আন্তর্জাতিক বাজারের দর কষাকষির মতো, তুমি আমাকে ঢাকা দাও, আমি তোমাকে রাখাইন দিচ্ছি। দর্শক, টাইমস অব বাংলাদেশের খবরে দিল্লি আর দোহার বৈঠক ছাড়াও আরেকটি স্পর্শকাতর বিষয় উঠে এসেছে। পত্রিকাটি বলছে অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি তাদের জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার প্রশ্নটিও কিছু পর্যায়ে আলোচনায় উঠে এসেছে। তবে তারা বলছেন নির্বাচন প্রশ্নে সুস্পষ্টতা না আসা পর্যন্ত এ বিষয়ে ভারত কোনো আগ্রহ দেখাতে রাজি নয়। তার মানে ভারত আগে নির্বাচনের কাঠামো চূড়ান্ত দেখতে চায়, তারপর অন্যান্য বিষয় নিয়ে ভাববে। মূল কথা হলো দোহা বৈঠকে নির্বাচনের কথা। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।
পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।